আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া এবং ভালোবাসে আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনার সঙ্গে বলতে পারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি বরাবরের মতো আবার চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি গল্প নিয়ে। আজকে আমার কাছে যে ঘটনাটি এসেছে সেটা সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো। তাই আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি ঘটনায় চলে যাই। আমাকে ঠিক যেভাবে ঘটনাটি পাঠিয়েছে আমি ঠিক ওইভাবে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর দেরি করব না, চলুন সরাসরি ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় আমিও ভালো আছি। আমি আরাফাত রহমান বাবু। আমি আপনাদের কাছে একটি ঘটনা তুলে ধরলাম। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি ঘটনায় চলে যাই। আমি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, একটি অপরিচিত রাস্তা, কারণ এটা আমার দূর সম্পর্কের মামার শ্বশুর বাড়ির রাস্তা। ওখানকার লোকেরা বলতো সন্ধ্যার পরে নাকি কেউ বাইরে বাড়ে না, কারণ জায়গাটা খুব একটা ভালো না। আমি সন্ধ্যার পরে প্রায় রাত 7:30 বা 7:45 বাজে এই সময়ে দোকানের উদ্দেশ্যে বেরোলাম। আশেপাশে কোনো দোকান নেই, একটি দোকান আছে আমার মামার শ্বশুর বাড়ি থেকে কিছুটা দূরে। আমি একাই সেখানে যাচ্ছি হেঁটে। যেতে যেতেই হঠাৎ করে একবার অনুভব করলাম আমার পিছনে কেউ একজন হেঁটে আসতেছে। আমি পিছন দিকে ঘুরে তাকাই, কিন্তু কেউ ছিল না সেখানে। আমি সামনের দিকে হেঁটেই যাচ্ছি। দোকানটা আমার চোখে পড়তেছে না, কিন্তু আমি তো আসার সময় দোকানটা দেখেছিলাম। এখন দোকানটা কোথায় গেল? আমি আরো সামনের দিকে এগোচ্ছি। যতই এগোচ্ছি ততই যেন দোকানটা আরো পিছিয়ে যাচ্ছে। দোকানটা আমার চোখে পড়তেছে না। বিষয়টা একটু অস্বাভাবিক, কারণ আমি দোকান দেখে গিয়েছি। এতটা দূরত্ব হবে আমি বুঝতে পারিনি। এক সময়ে হাঁটতে হাঁটতে আমি ভেবে নিলাম দোকানে আর যাব না, ঘুরে বাড়ির দিকে রওনা দিলাম। কিছু তো হেঁটে আসছি, দেখি দোকানটা সামনেই। আমি তো হতভম্ব হয়ে দোকানের দিকে তাকিয়ে আছি, কারণ আমি তো এই পথেই গিয়েছি। দোকান তো আমার চোখে পড়েনি, এখন কোথায় থেকে দোকান এলো? বিষয়টা অস্বাভাবিক। আমি দোকানের কাছে গেলাম, দেখলাম দোকানে কেউ নেই। আমি ডাক দিলাম, কেউ কোনো কথা বলে না। আমি আবারও ডাক দিলাম। এবারে ভিতর থেকে একটি লোক বলল, এখন দোকান খোলা যাবে না, তুমি এখান থেকে চলে যাও। আর এই রাত্রেবেলা বাইরে বেরোবে না, চলে যাও। আমি লোকটিকে বললাম, আমাকে একটি সিগারেট দিন, আমি এখান থেকে চলে যাব। লোকটি বলল, আমি সিগারেট বিক্রি করি না, তুমি এখান থেকে চলে যাও। ওখানে আরে কি বলবো, ওখান থেকে চলে এলাম। এসে শুয়ে পড়লাম। শুয়ে পড়ার কিছুক্ষণের মধ্যে যেন আমার চোখে ঘুম বাসা বাঁধলো। আমি ঘুমিয়ে পড়েছি। ঘুমের মাঝেই আবারও স্বপ্নে দেখে আমি সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। আমার পিছনে কেউ আসতেছে। আমি পিছন দিকে তাকিয়ে দেখলাম একটি বয়স্ক লোক। লোকটি হাঁটতে পারতেছে না, তারপরও হাতে কি যেন একটা নিয়ে আছে, বিশাল বড়, খুবই ধারালো একটি অস্ত্র মনে হলো। সে আমার কাছ দিকে এগিয়ে আসতেছে। আমি ওখানে দাঁড়িয়ে আছি। এসব কিছু ঘুমের ভেতরেই হচ্ছে, বাস্তবে কিছু না। আমি দাঁড়িয়ে আছি, সেই লোকটি আমার কাছে এসে তার হাতে থাকা সে ধারালো অস্ত্র দিয়ে আমার গলায় প্রচণ্ড জোরে আঘাত করে। আমি চিৎকার দিয়ে উঠেই ওখানে পড়ে যাই। আমি ধাপাধাপি করতে করতে ওখানেই মারা যাই। আমাকে এলাকার লোকজন রাত্রেবেলায় নিয়ে কোথায় যেন চলে গেল। জায়গাটা আমার অচেনা, এটা কোনো কবরস্থানও না। সেখানে নিয়ে যেয়ে আমাকে মাটি খুঁড়ে পুঁতে ফেললো, জানাজা করলো না। আমি ঘুমের মাঝেই সব কিছু দেখে যেন হতভম্ব হয়ে গিয়েছি। আমি ঘুম থেকে চিৎকার দিয়ে উঠলাম। আমার মামারা সবাই দৌড়িয়ে এলো, এসে আমাকে বলতেছে, কি হয়েছে তোমার, চিৎকার দিয়ে উঠেছে কেন? আমি স্বপনের সব কিছু তাদেরকে খুলে বললাম। তারা হাসতে হাসতে বলল, এটা স্বপ্নে দেখেছ, বাস্তবে না, তুমি ঘুমিয়ে পড়ো।
কিছু লোকজন তো আমাকে নিয়ে হাসি মশকরাও করলো। এসব কথা শুনে কান দিলাম না। আমি শুয়ে পড়লাম, কিন্তু আমার চোখে আর ঘুম আসে না। বিষয়টা আমার দেখতে ইচ্ছে হলো। আমি গভীর মনোযোগ দিয়ে ভাবতে লাগলাম, জায়গাটা কোন জায়গায় আমাকে মেরে ফেলেছে, সে জায়গাটা কোথায়। ভাবতে ভাবতে আমার মনে পড়ল, এখান থেকে কিছুটা দূরে যেখানে পর্যন্ত আমি গিয়েছিলাম, সেখান থেকে আমি ব্যাক করে চলে আসি সেই সন্ধ্যার সময়। সেই জায়গাটা ছিল ওই জায়গা। পরদিন সকালবেলা আমি সেই জায়গায় চলে যাই, যে বেশ ভালোভাবে দেখলাম। আমার তেমন কিছু মনে হলো না। এলাকার লোকজনকে জিজ্ঞেস করলাম। এলাকার লোকজন যেসব কথা বললো, এটা শোনার জন্য আমি মোটে প্রস্তুত ছিলাম না। এলাকার লোকজন বলল, এই জায়গাটা খুব একটা ভালো না, জায়গাটা অনেক খারাপ। কোনো একটা আত্মা বাস করে এই জায়গায়, যে রাত্রে এখানে আসে তাকে মেরে ফেলে। এ পর্যন্ত প্রায় 30 থেকে 35 জনের কল্লা কেটে নিয়েছে সেই আত্মাটা। জানি না এখানে আরো কত লোক মারা যাবে। সে শুধু কাল্লাই কাটে, কি দিয়ে কাটে এটা জানে না কেউ। সেই লোকটিকেও কেউ কখনো দেখেনি। শুধু যারা মারা গিয়েছে তাদের আত্মীয় স্বজন বলে এখানকার কথা আগেও বলেছিল, আগে নাকি স্বপ্নে দেখেছে। বিষয়টা তো আমার খুবই অস্বাভাবিক লাগলো। আমি ভয় পেয়ে আমার মামার শ্বশুর বাড়িতে আর থাকলাম না। ওখান থেকে সরাসরি আমি চলে আসি আমার বাড়িতে। আমার বাড়িতে আসার পরে যে ঘটনাগুলো আমার সঙ্গে ঘটেছে, এটা আসলে না বলার মতো, কারণ বিষয়গুলো খুবই ভয়ানক। যাই হোক, আমি আমার বাড়িতে চলে এলাম। এসে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে। প্রচণ্ড ঘুম, কারণ সেদিন রাত্রে আমার এতটুকু ঘুম হয়নি, তাই আমি ঘুমিয়ে পড়েছি। ঘুমের ভেতরে কেউ একজন আমাকে ডাকতেছে। আমি লাফিয়ে উঠলাম, উঠে বললাম, কে তুমি? আমাকে কেন ডাকো? যদি সাহস থাকে আমার সামনে এসো। কিন্তু বাইরে থেকে কেউ একজন কথা বলতেছে, বুঝতে পারতেছি, কিন্তু কে তাকে চিনতে পারতেছি না। আমার নাম ধরে ডাকতেছে, কিন্তু তারপরে আমি চিনতে পারি না। আমি গভীর মনোযোগ দিয়ে শুনতে লাগলাম সে লোকটি কি বলে। সে লোকটি বলতেছে, তুই বাঁচবি না রে, বাঁচবি না, তোকে মরতেই হবে। যত দূরে যা, আমার থেকে পালিয়ে বাঁচতে পারবি না, তোকে তো মরতেই হবে। আমি দৌড়িয়ে জানালার কাছে গেলাম। জানালার কাছে যেয়ে জানালাটা খুললাম, কিন্তু বাইরে কেউই ছিল না। একটা জিনিস আমি লক্ষ্য করলাম, আমার জানালার কাছ থেকে যেন ধোঁয়া ভেসে আসতেছে। আশেপাশে কোথাও ধোঁয়া নেই। বিষয়টা কিছুটা অস্বাভাবিক না? আমি আমার আম্মুকে ডাক দিলাম। আমার আম্মু এলো আমার কাছে, এসে আমাকে বলল, কি হয়েছে? আমাকে এত রাত্রে কেন ডাকলি? ঘুম থেকে আমার কেন উঠালি? আমার আম্মুকে বললাম। আমি আমার আম্মুকে বললাম, জানি না, কেউ একজন জানালার পাশ থেকে আমাকে বলছে যে তোকে মরতে হবে, তোকে কেউ বাঁচাতে পারবে না। আমার আম্মু বলল, এসব তুই স্বপ্নে দেখেছিস মনে হয়। এসব কথা কে বলবে? বাইরে কি কেউ ছিল? আমি বললাম, না, বাইরে কেউ ছিল না। আমার আম্মু বলল, তাহলে তোর মনের ভুল, এখন শুয়ে পড়, কালকে তোর ভাই আসবে। আমি আমার ভাইয়ের কথা শুনে কিছুটা খুশি হয়েছি, আবার কিছুটা অবাক হয়েছি। আমার ভাই আসবে আমি জানি না। আমি আবার বুঝলাম, আমার তো ফোনে চার্জ ছিল না, তাই হয়তো বা আমাকে জানাতে পারেনি। যাই হোক, আমি শুয়ে পড়েছি। পরের দিন সকালবেলা আমার ভাই 10টার ভিতরে বাড়িতে চলে আসে। আমার বড় ভাই আমাকে দেখে তো প্রচণ্ড খুশি, আমিও খুশি আমার ভাইকে দেখে। আমার ভাইকে নিয়ে ঘরে গেলাম, যে আমার ভাইয়ের হাত মুখ ধুয়ে আমার সঙ্গে বসে গল্প করতে লাগলো। কথায় কথায় আমি সেই ঘটনাগুলো সব কিছুই খুলে বললাম, যেগুলো আমার সঙ্গে 2 দিন যাবৎ ঘটতেছে। আমার ভাই খুবই সাহসী, তারপরেও বিষয়টা খুব একটা ভালো মনে হয়নি তার। সে আমাকে বলল,
তোকে আমি ভালো একটা হুজুরের কাছে নিয়ে যাব আজ বিকালবেলা। আমি বললাম আচ্ছা ঠিক আছে, এখন খাবার খেয়ে নে। তাই বলে দুজনে দুপুরকের খাবার খেয়ে নে। খাবার খেয়ে দুজনে ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পর আমি সেই লোকটিকে আবারও স্বপ্নে দেখলাম। ঠিক একইভাবে আমাকে মারতে এসেছে, একইভাবে আমার গলাটি কেটে নিয়েছে। আমি আবারও চিৎকার দিয়ে ঘুম থেকে উঠি। আমার চিৎকারের শব্দে আমার বাড়ির সমস্ত লোক আমার কাছে এসেছে। আমার ভাই তো আমার কাছেই শুয়ে আছে। সে উঠে বলল, কি হয়েছে, চিৎকার দিচ্ছিস কেন? এর ভিতরে আমার আম্মু চলে আসে, এসে আমাকে বলল, কি হয়েছে তোর, চিৎকার দিয়ে উঠলি কেন? আমি আমার আম্মুকে কিছু বললাম না, কারণ আমার আম্মু প্রচণ্ড ভীতু, অনেক ভয় পায়। বিষয়টা শুনলে যদি আবার ভয় পেয়ে যায়। আমি আমার আম্মুকে বললাম, কিছু না, তুমি যাও। আমার আম্মু ওখান থেকে চলে গেল। আমি আমার ভাইকে সব ঘটনা খুলে বললাম। আমার ভাই বলল, আচ্ছা ঠিক আছে, আর দেরি করবো না, উঠে ফ্রেশ হয়ে নিয়ে আমরা হুজুরের কাছে যাব। তারপরে আমরা হুজুরের কাছে চলে যাই। হুজুর আমাকে দেখে কি জানেন ছুড়া পড়ল, পরে ফোঁ দিল, ফোঁ দিয়ে কিছু পানি পড়া দিল, আর সাথে একটি তাবিজ দিল। দিয়ে আমাকে বলল, তাবিজটা তোমার বালিশের নিচে রাখবে, 4 থেকে 5 দিন পর তাবিজটা ফেলে দিও, আর সমস্যা হবে না। এর সাথে পানি পড়াটা 2 থেকে 3 বার খেয়ে নেবে। আমরা ওখানে দেরি করলাম না, সরাসরি ওখান থেকে চলে এলাম। এসে পানি পড়াটা আগে খেয়ে নিলাম, নিয়ে তাবিজটা বালিশের নিচে রাখলাম। এরকম করে 2 থেকে 3 দিন বেশ ভালোই কেটে গেল। 4 দিনের মাথায় রাত্রেবেলা আবারও সেই একই অবস্থা, আবারও সেই স্বপ্নে দেখি। এবার একটু ভিন্ন ধরনের স্বপ্নে ঠিকই দেখি, কিন্তু তার সঙ্গে কারো একটা কান্নার আওয়াজ আমার কানে ভেসে আসে। কান্নার আওয়াজটা মনে হয় আমার খুব কাছ থেকে এসতেছে। আমার পাশে তো শুধু আমার বড় ভাই শুয়ে আছে, সে তো কান্না করতেছে না। আমি ঘুম থেকে লাফিয়ে উঠলাম। উঠে দেখি আমার ভাই ঘুমাচ্ছে, কিন্তু কান্নার আওয়াজটা বন্ধ হয়নি, কান্নার আওয়াজটা ঠিকই শোনা যাচ্ছে। আমি জানালাটা খুললাম, করে দেখলাম কেউ নেই। এরকম করে অনেক রাত ধরে এই অবস্থা আমার সঙ্গে চলতে থাকে। বিষয়টা আমার খুব একটা ভালো মনে হয় না। আমি তো একে তো অনেকটাই ভয় আছি, তারই ভিতরে এবার কান্নার আওয়াজটা যোগ হয়েছে। বিষয়টা আরও ভয়ানক। আমি কি করব বুঝতে পারি না। আমি ওখান থেকে দৌড়িয়ে বেরিয়ে আসি ঘর থেকে। এসে লাইট দিয়ে চতুর্দিকে খুঁজতে লাগলাম, কে কান্না করতেছে, কিন্তু কাউরে দেখি না। কান্নার অবস্থা রীতিমতো বেড়ে চলেছে। আমার মনের ভিতরে যেন ভয়টা বাসা বেঁধে গেল। আমি কি করব বুঝতে পারি না। চতুর্দিকে বেশ ভালোভাবেই খুঁজলাম, কিন্তু কাউরে আমার চোখে পড়ে না। আমি দৌড়ে আমার ঘরের ভিতরে এসে আমার ভাইয়ের পাশে শুয়ে পড়ি। সারা রাত গেছে, আমি এতটুকু পরিমাণ ঘুমাতে পারিনি। পরের দিন সকালবেলা আমি আমার ভাইকে এবার কিছু বললাম না। আমি কাউকে বুঝতে দেইনি যে আমার এবার কোনো সমস্যা হয়েছে। আমি প্রতিদিনের মতো এবারও আমার ভাইয়ের সঙ্গে বেশ ভালো মেলামেশা করলাম। বেশ ফ্রি দুজনে আমরা একে অপরকে সব কথা খুলে বলি। আমার বড় ভাইয়ের একটি সম্পর্ক আছে, সেটা আমার ভাই আমাকে বলে। শুধু বলে যে তাই না, মেয়েটির ছবিও দেখায় আমাকে। মেয়েটি অনেক ভালো, মেয়েটি খুবই সুন্দর দেখতে। যাই হোক, মেয়েটিকে তো আমার প্রচণ্ড ভালো লেগেছে, আমার ভাবি হিসেবে বেশ ভালোই মানাবে। এসব কথা ভাবতেছি, আর এরই মাঝেই কারো একটা কান্নার আওয়াজ আমার কানে এলো। এখন তো রাত না, দিনের বেলায় কে কান্না করতেছে। আমি চতুর্দিকে খুঁজি, আর আমার ভাইকে বললাম, তুমি কি কিছু শুনতে পারতেছ? আমার ভাই বলল, না। কেন, কি হয়েছে? আমি বললাম, না কিছু না, তাই বললাম। তাই বলে আমার ভাইকে বললাম, আমি একটু আসতেছি। তাই বলে ওখান থেকে উঠে আসি। এসে চতুর্দিকে বেশ ভালোভাবে খুঁজতে লাগে, কিন্তু কাউরে আমার চোখে পড়ে না। এবার আমি আমার ভাইকে কিছু বললাম না।
আমি একাই চলে গেলাম সেই হুজুরের কাছে। হুজুরকে যেয়ে আমি আবার সব ঘটনা খুলে বললাম। হুজুর এবার বলল, এবার এর ব্যবস্থা আমি করব, তুমি আর কোনো চিন্তা করো না, তুমি বাড়িতে যাও, বিষয়টা আমি দেখতেছি। তাই বলে হুজুর আমাকে বের করে দিল তার রুম থেকে। আমিও চলে এলাম। হুজুর কি জানি কি করলো আমি সঠিক জানি না। তারপরে থেকে এখন পর্যন্ত বেশ ভালো দিনকাল কেটে যেতে লাগলো, আর কোনো সমস্যা হয় না। আমি জানি না হুজুর সেদিন কি করেছিল। আমার মনে হয় যে হয়তোবা হুজুর সেই খারাপ আত্মা বা জিনটিকে বন্দি করেছে, তার কারণে আমি আজ মুক্ত। আমি হুজুরকে যেয়ে ধন্যবাদ দিয়েছি। এখনো হুজুরের সঙ্গে দেখা হলে বেশ ভালোই কথা বলি আমরা। ও হুজুরের কথা আমি সবাইকে বলি, কারণ অনেক লোকই আছে যারা এই সমস্যার সমাধান খুঁজে থাকে, তাদেরকে আমি হুজুরের কথাই বলি। হুজুরের কাছ থেকে চিকিৎসা নিয়ে তারা বেশ মোটামুটি আল্লাহর মতে ভালোই সুস্থ আছে। যাই হোক সুমন ভাই, আমার ঘটনাটি এতটুকুই। আমি কথাগুলো খুব একটা গুছিয়ে লিখতে পারিনি, তার কারণে ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। আপনি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভাইয়ের গল্পটি তো আমার প্রচণ্ড ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভাই একটি কথা ঠিকই বলেছে, যে কথাটা হলো যে ভালো তাকে ভালোই বলতে হয়। এরকমই হয়তোবা ভাইয়ের সঙ্গে ঘটেছে, তার কারণে ভাই সেই হুজুরের নামে ভালো কথাই বলে। যাই হোক, আল্লাহ পাক সে লোকটিকে যেন সারা জীবন বাঁচিয়ে রাখে। আল্লাহ পাক তাকে অনেকে হায়াত নসিব করুক। যাই হোক, আমি আর কথা বাড়াবো না। এরকম কোনো ঘটনা যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে পাঠিয়ে দিবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 0962135608। আমাদের ইমেল অ্যাড্রেস bhuterbaari00@gmail.com। আমাদের কাছে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিবেন ইমেল বা হোয়াটসঅ্যাপে। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, বরাবরের মতো একটি কথাই বলতে চাই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। কে কে তুমি? চিনতে পারছো না আমাকে? কে আমি? না, চিনতে পারছি না তোমাকে। কে তুমি? উত্তর দাও, বলো তুমি কে? কে তুমি? অশরীরী ভূত, তুমি ভূত? ভূতের বাড়ি, ভূতের বাড়ি।